আসসালামু আলাইকুম। আজকে আদিবা চৌধুরী আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। বিএনপির মনোনীত রাষ্ট্রপতির নাম চূড়ান্ত করতেই সচিবালয়ে দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সচিবালয়ে এই বৈঠক শুরু হয়ে এখনও চলছে। বৈঠকে অংশ নিতে যাবার সময় চিফ হুইপ নুরুল ইসলাম কথা জানিয়েছেন। এ সময় তিনি বলেন, রাষ্ট্রপতি পদে প্রার্থী মনোনয়নের জন্য দল থেকে 2টি মনোনয়নপত্র তোলা হলেও নির্বাচন কমিশন কর্মকর্তার কাছে একটি নামই জমা দেওয়া হবে। তবে কে রাষ্ট্রপতি পদে মনোনয়ন পাচ্ছেন এই প্রশ্নের জবাব দেননি চিফ হুইপ। তবে দলের মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম রাষ্ট্রপতি হিসেবে জমা দেওয়ার জোর গুঞ্জন রয়েছে। আজকে 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 পিএম এর সাথে বা এইচপিএম এর সাথে বৈঠকে আজকে সিদ্ধান্ত হবে কাকে নমিনেশন দেওয়া হবে এবং কারা কারা মনোনয়নপত্র স্বাক্ষর করবেন ইত্যাদি সব আজকে ইনশাল্লাহ এইখান থেকে রওনা দেবো ইনশাল্লাহ। যাওয়ার আগে কথা বলতে পারবো কিনা সে ব্যাপারে কমিটমেন্ট করবেন না। নামটা আপনাদের জানবেন তখনই জানিয়ে যাবেন ইনশাল্লাহ। তখনই আচ্ছা তখন যদি এটা ঘোষণা হয় তাহলে আমরা বলে দেবো। সচিবালয়ে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। জাহিদ, বৈঠকে কি নিয়ে আলোচনা হলো সে বিষয়ে আমাদের জানান। আসার কথা রয়েছে, এটি স্থানীয় বৈঠক যেটা রয়েছে, স্থায়ী কমিটির যে বৈঠক রয়েছে বিএনপির দলীয়, সেটা 1 আগস্ট যেটা অনুষ্ঠিত হয়, সেখানে প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান হাতে ন্যস্ত করা হয়। এবং ইতিমধ্যেই আমাদেরকে জানিয়েছেন চিফ হুইপ যে এখান থেকেই তিনি চূড়ান্ত নামের যে ঘোষণাটি আসবে সেটি নিয়ে তিনি নির্বাচন কমিশনে দুপুরে নাগাদ সেখানে যাবেন এবং দলের পক্ষ থেকে মনোনীত ব্যক্তির নাম সেখানে জমা দেবেন। এবং আরেকটি বিষয় বলে রাখতে চাই যে স্থানীয় সরকার মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের নাম ঘোষণা আসতে পারে সেরকম অনেকটাই গুঞ্জন শোনা যাচ্ছে। এবং তার আগে তিনি মন্ত্রী পদ এবং দলের স্থায়ী কমিটির সদস্য এবং সেই বিষয়গুলো যে পদ রয়েছেন তার, সেগুলো সে পদত্যাগ করবেন এবং সেটি হয়তো আমরা কিছুক্ষণের মধ্যেই আপনাদেরকে জানাতে পারবো। এবং বৈঠকটি যখন চলবে, শেষ হওয়ার পর আমাদের চিফ হুইপ জানিয়েছেন তিনি আমাদেরকে হয়তো নামের বিষয়টি, যেটি চূড়ান্ত নাম হবে, তিনি আমাদেরকে জানিয়ে যাবেন এবং 23তম দেশের রাষ্ট্রপতি হিসেবে বিএনপি মনোনীত যিনি প্রার্থী তার নামটাও আমরা তখন চূড়ান্তভাবে জানাতে পারবো। আদিবা, এতক্ষণ সচিবালয় থেকে জানছিলাম বৈঠকের বিষয়ে। সংবিধানের 70 অনুচ্ছেদের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ রিটটি দায়ের করেন। রিটে সংবিধানের 70 অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে। সংবিধানের 70 অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো নির্বাচনে কোনো দল রাজনৈতিক দলের প্রার্থী রূপে মনোনীত হয়ে কোনো ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হলে তিনি যদি ওই দল হতে পদত্যাগ করেন অথবা সংসদে ওই দলের বিপক্ষে ভোট দান করেন তবে সংসদে তার আসন শূন্য হবে। তবে তিনি সেই কারণে পরবর্তী কোনো নির্বাচনে সংসদ সদস্য হওয়ার অযোগ্য হবেন না। রিটকারী আইনজীবীর দাবি, এই বিধানের কারণে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হন। এতে তাদের গণতান্ত্রিক অধিকারও বাধাগ্রস্ত হচ্ছে। এ কারণে রাষ্ট্রপতি নির্বাচনের বর্তমান প্রক্রিয়া স্থগিত চেয়ে আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক করছেন বাংলাদেশ যুক্তরাষ্ট্র বিজনেস কাউন্সিলের 50 সদস্যের একটি প্রতিনিধি দল। প্রধানমন্ত্রীর সচিবালয় কার্যালয়ে এই বৈঠকে অনুষ্ঠিত হয়। ইউএস বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন এক্সিলারেট এনার্জির ভাইস প্রেসিডেন্ট এবং চিফ কমার্শিয়াল কর্মকর্তা অলিভার সিম্পসন এবং ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের দক্ষিণ এশিয়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ইউএস চেম্বার অব কমার্সের সভাপতি অতুল কেশব। আলোচনায় বাংলাদেশের বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। গেল 11ই আগস্ট ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধিরা ঢাকা সফরে আসেন।
নতুন করে ১২টি জেলায় বেল বন্ড সেবা চালু করেছে আইন মন্ত্রণালয়। সকালে সচিবালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সংশ্লিষ্ট ১২ জেলার বিচারকগণ, আইনজীবীরা ভার্চুয়ালি এই অনুষ্ঠানে যুক্ত ছিলেন। বর্তমানে এই সেবা ১৬টি জেলায় চালু আছে। এসব জেলায় ইতোমধ্যে ১,২০,০০০ মানুষ এই সেবা গ্রহণ করেছে বলে জানান আইনমন্ত্রী। একজন আসামির বেল বন্ড জমা দিতে আগে ১২টি ধাপ পার করতে হতো, এখন সেটি একটি ক্লিকেই করা সম্ভব বলে উল্লেখ করেন মন্ত্রী। সাথে এই বেল বন্ড কর্মসূচিতে আমাদের আরো 12টি জেলা সংযুক্ত হলো। এই সংযুক্তিতে আমরা অংশগ্রহণ করতে পেরে আমরা নিজেদেরকে গর্বিত মনে করছি, ধন্য মনে করছি। বেল পাওয়ার পরে ওই বেল বন্ড কারাগার পর্যন্ত পৌঁছতে এবং মুক্তি পাওয়া পর্যন্ত 12টা ধাপ লাগতো। সেখান থেকে ম্যাজিস্ট্রেট সাহেব অর্ডার করছেন জামিনের, একটা বেল বন্ড জমা দিলেন আপনার স্মার্টফোন দিয়ে, ওখান থেকে একটা ওটিপি আসবে, অ্যান্ড ইট ইজ ডান। নির্বাচন কমিশন সচিবালয়ে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামুল আজিজ সাদেক। সরাসরি যাচ্ছে সেখানে। সাদেক, বিএনপি ও 11 দল রাষ্ট্রপতি হিসেবে কাদের মনোনয়ন দিল, কিছু কি জানতে পেরেছেন কিনা? আজ আপনি নিশ্চয়ই জানেন যে এর আগে 11 দলের পক্ষ থেকে একজনকেই মনোনীত করা হয়েছে। তিনি হচ্ছেন এলডিপির যে চেয়ারম্যান, তাকে মনোনীত করা হয়েছে। তিনি হচ্ছেন কর্নেল অলি আহমেদ। তারই মনোনয়নপত্র আজকে দেওয়া হয়েছে। কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে বিপুল মিডিয়া এবং অন্যান্য গণমাধ্যম কর্মীদের সামনেই তিনি মনোনয়নপত্রটি জমা দিলেন। প্রধান নির্বাচন কমিশনার তার কাছে জমা দিয়েছেন এবং সেখানে আমরা যেটা দেখেছি যে তারা বলেছেন যে তারা বেশ কিছুক্ষণ আলোচনা করবেন, আলোচনা করে এসে গণমাধ্যমের সামনে কথা বলবেন। অন্যদিকে আপনি নিশ্চয়ই জানেন যে ইতিমধ্যে যে দুজন প্রার্থীর মনোনয়নপত্র নেওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে, সেখান থেকে আজকে চূড়ান্তভাবে একজনকে মনোনীত করা হবে। তার পরবর্তীতে এখানে এসে 2টা বা তার আশপাশ সময়ে এসে এখানে প্রধান নির্বাচন কমিশনারের কাছে নাসির উদ্দিনের কাছে এসে তাদের মনোনয়নপত্র জমা দেওয়া হবে এবং সেখানে তারা তাদের চূড়ান্ত প্রার্থী ঘোষণা করবেন। এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে সেটি চূড়ান্ত নয়, তবে জামাত সহ 11 দলের পক্ষ থেকে ডক্টর কর্নেল অনি আহমেদ তার বিষয়টি অনেকটাই চূড়ান্ত করা হয়েছে। যদিও আপনি জানেন যে নির্বাচনটি হবে আগামী কয়েকদিন পরে, সেই নির্বাচনে যে দলের সংসদ সদস্যরা বেশি রয়েছেন সেই দলের পক্ষ থেকে আসলে রাষ্ট্রপতি নির্বাচিত হবে, সেটি অনেকটা অনুমেয় এবং সেটি চিন্তা করা যায়। সেক্ষেত্রে বিএনপির কিন্তু বড় ধরনের সংখ্যাগরিষ্ঠতা আছে, যেটি 11 দল কিংবা জামাতের পক্ষ থেকে নেই। তো এই ছিল সর্বশেষ অবস্থা। এতক্ষণ সচিবালয় থেকে জানছিলাম সবশেষ। আগামী 16 থেকে 30 আগস্ট জাতীয় মৎস্য পক্ষ 2026 পালন করা হবে। 16 আগস্ট কিশোরগঞ্জের কটিয়াদীতে এই পক্ষের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আমিনুর রশিদ। জানান, এই অনুষ্ঠানে 13টি ক্যাটাগরিতে 14 জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক তুলে দেয়া হবে। শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যাকারীদের ভারত থেকে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত না করা হলে আগামী 12 ডিসেম্বর থেকে শাহবাগে অবস্থান কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের। বাদ ফজর ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদ শরীফ ওসমান বিন হাদির কবর জিয়ারত শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। এ সময় স্বৈরাচার শেখ হাসিনা ও ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ভারত থেকে ফিরিয়ে আনতে দেশটির সরকারের উপর চাপ প্রয়োগের জোরালো কূটনৈতিক ও রাষ্ট্রীয় পদক্ষেপ নেয়ার আহ্বান জানান জাবের। এদিকে ইনকিলাব মঞ্চের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে সংগঠনটি। কর্মসূচির মধ্যে রয়েছে বেলা 11:30টায় শাহবাগে বিপ্লবী র্যালি, দুপুরে আজাদের মোলাকাত এবং সন্ধ্যায় মঞ্চনাটক ও ইশকে ইনকিলাব। তো শহীদ ওসমান হাদির হত্যার যদি বিচার নিশ্চিত না হয় এবং খুনি হাসিনাকে যদি দেশে ফিরিয়ে এনে তার যথাযথ বিচার নিশ্চিত করা না যায়, তাহলে আজীবন আমাদের এই যে সার্বভৌমত্ব এটা হুমকির মুখেই থেকে যাবে। সরকারকে আমরা একটা নির্দিষ্ট সময়সীমা দিতে চাই। তো ডিসেম্বরের 12 তারিখ থেকে আমরা শাহবাগে অবস্থান গ্রহণ শুরু করব এবং 18 তারিখে ইনশাআল্লাহ সরকারকে একটা ফয়সালার মধ্যে পৌঁছাইতে হবে। মালয়েশিয়ায় 2 দিনের দেশব্যাপী বিশেষ অভিযানে 460 বাংলাদেশি সহ 1043 জন অনিবন্ধিত বিদেশি নাগরিককে
আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। আবাসিক এলাকা ও বিদেশিদের আনাগোনার স্থানগুলোতে পরিচালিত অভিযানে বিভিন্ন অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে তাদের আটক করা হয়। মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া সাবান জানান, আটক ব্যক্তিদের মধ্যে 880 জন পুরুষ ও 163 জন নারী। তাদের বয়স 17 থেকে 59 বছরের মধ্যে। তিনি আরও বলেন, আটক বিদেশিদের মধ্যে সবচেয়ে বেশি বাংলাদেশি। মোট 460 বাংলাদেশির মধ্যে 369 জন পুরুষ এবং 91 জন নারী। এছাড়া আটক হয়েছেন 328 জন ইন্দোনেশীয়, 186 জন মিয়ানমারের নাগরিক, 55 জন ভারতীয় পুরুষ, 22 জন নেপালি পুরুষ এবং বিভিন্ন দেশের আরও 143 জন নাগরিক। চট্টগ্রামের অগ্রণী ব্যাংক লালদিঘি পূর্ব কর্পোরেট শাখার ক্যাশ ভল্ট থেকে 4,38 লাখ টাকা চুরির অভিযোগ উঠেছে। ব্যাংকের বিভিন্ন গ্রাহকের আমানতের টাকা বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। অগ্রণী ব্যাংক লালদিঘি পূর্ব কর্পোরেট শাখাটি জেলা পরিষদ ভবনে অবস্থিত। বুধবার কোতোয়ালি থানায় অগ্রণী ব্যাংক লালদিঘি পূর্ব কর্পোরেট শাখার জেনারেল ম্যানেজার মোস্তাক আহমেদ মামলাটি দায়ের করেন। মামলায় কামরুল হোসেন ও জাফরুল্লাহ তানভীরের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় করা মামলায় ব্যাংকের সিনিয়র অফিসার ও ক্যাশ ইনচার্জ মোহাম্মদ কামরুল হোসেন, মোহাম্মদ জাফরুল্লাহ তানভীর নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। চট্টগ্রাম বন্দরে একটি জাহাজের সর্বোচ্চ পরিমাণ কন্টেইনার জাহাজীকরণ হয়েছে, যা বন্দরের ইতিহাসে এ যাবৎকালের সর্বোচ্চ রেকর্ড বলে দাবি বন্দর কর্তৃপক্ষের। বন্দর কর্তৃপক্ষের সচিব জানিয়েছেন, জেনারেল কার্গো বার্থ জিসিবি 11 নম্বর জেটি থেকে মার্কস লাইনের একটি জাহাজে 933 বক্স অর্থাৎ 1784টি ইউএস রপ্তানি পণ্যবাহী লোড কন্টেইনার জাহাজীকরণ হয়েছে, যা এ যাবৎকালের মধ্যে একটি জাহাজে সর্বোচ্চ রপ্তানি কন্টেইনার জাহাজীকরণের রেকর্ড। এছাড়াও ওই একই জাহাজে 144 বক্স খালি কন্টেইনার জাহাজীকরণ হয়েছে। সব মিলিয়ে রপ্তানি কন্টেইনার জাহাজে তোলা হয়েছে 1077 বক্স বা 1931 টিইউএস। এর আগে গত 18 জুন রপ্তানি পণ্যবাহী লোড কন্টেইনার জাহাজীকরণের রেকর্ড ছিল 742 বক্স। পদ্মার পানি বৃদ্ধি পেয়ে প্রবল স্রোতে শরীয়তপুরের জাজিরা উপজেলার পালেরচর এলাকায় নতুন করে দেখা দিয়েছে নদী ভাঙন। ভাঙন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ডের সময়োপযোগী উদ্যোগের অভাব এবং পদ্মার তলদেশ থেকে অবৈধভাবে বালু উত্তোলনকে এই পরিস্থিতির জন্য দায়ী করছেন স্থানীয়রা। ইতোমধ্যে কাথুরিয়া এলাকায় সড়ক ও বিদ্যুতের খুঁটিসহ প্রায় 150 মিটার এলাকা নদী গর্ভে বিলীন হয়েছে। ভাঙন অব্যাহত থাকায় চরম আতঙ্কে দিন কাটাচ্ছে আশপাশের এলাকার প্রায় 1000 পরিবার। ইতোমধ্যে 25টি বসতঘর ও 7টি দোকান ভেঙে সরিয়ে নেওয়া হয়েছে। ভাঙন ঠেকাতে পাওবো জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা চালাচ্ছে। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দুইটায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।